আচ্ছা, তো আমরা যেটা এরপরে করব সেটা হচ্ছে ওই রাশিফল, মাসিক রাশিফল, দৈনিক রাশিফল, এগুলোকে কিভাবে আমরা বলবো, এবং তার সঙ্গে সঙ্গে কালকের প্রেডিকশন যেটা আমি আপনাদেরকে ওই ইয়েতে করিয়েছিলাম, কনফারেন্সে করেছিলাম। তো কনফারেন্সে তো অত হুটোপাটার মধ্যে খানিকটা যাওয়ার পরে সব মাথার উপর থেকে বেরিয়ে গেছে, আমারও মাথার উপর থেকে বেরিয়ে গেছে। তো ওটাকে আর কি ঠিকঠাক করে আমরা করে দেবো। তাহলে আমি স্ক্রিনটাকে শেয়ার করে দিই। স্ক্রিনটাকে শেয়ার, হ্যাঁ। আচ্ছা, তো এবার সূত্রটা আমাদের কাছে রয়েছে, দশা লর্ড ইজ মোর স্ট্রং দেন অন্তর্দশা লর্ড, অ্যান্ড অন্তর্দশা লর্ড ইজ মোর স্ট্রং দেন প্রত্যন্তর দশা লর্ড। এইটা বলছে যে দশাপতি যদি বলবান হয় তাহলে সেই সময়টা ভালো হবে, দশা অন্তর্দশাপতি যদি ভালো হয় তাহলে সেই সময়টাও ভালো হবে, প্রত্যন্তর দশাপতি যদি ভালো হয় সেই সময়টাও ভালো হবে। কিন্তু যদি দশাপতি খারাপ হয় এবং অন্তর্দশা অধিপতি সে অতটা বলবান না হয়, তাহলে কিন্তু মহাদশাতে আলটিমেটলি আমরা ভালো রেজাল্টই পাবো। অর্থাৎ দশাপতি যদি সুফল দিতে পারে তাহলে অন্তর্দশা অধিপতি খারাপ হলেও আমার বিরাট দুশ্চিন্তার কারণ থাকছে না। আর মহাদশার অধিপতি যদি দুর্বল হয় সেই ক্ষেত্রে অন্তর্দশা অধিপতি, প্রত্যন্তর দশা অধিপতি এরা যদি ভালোও হয় সেই ক্ষেত্রেও আমি বিরাট ভালো ফল পাবো না, আমার এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট আমি পাবো না। এইটা হচ্ছে আমাদের প্রথম সূত্র বলছে। আর দ্বিতীয় সূত্র কি বলছে? দ্বিতীয় সূত্র বলছে যে অন্তর্দশাপতি ইভেন্টের ক্ষেত্রে, অর্থাৎ কি ঘটবে সেটাকে সিগনিফাই করবার ক্ষেত্রে অনেক বেশি বলবান হয়ে থাকবেন, কিন্তু আহ প্রত্যন্ত দশাপতি তার থেকেও বেশি বলবান হয়ে থাকবে। অর্থাৎ কোনো একটা ঘটনা কি ঘটবে সেই ঘটনাটাকে সিগনিফাই করবার ক্ষেত্রে আমরা গুরুত্ব দেব প্রত্যন্তর দশা অধিপতি, তারপরে অন্তর্দশা অধিপতি, আর তারপরে হচ্ছে মহাদশা অধিপতি। তাহলে এবার আমরা একটা দশা ক্যালকুলেট করার চেষ্টা করি। প্রেজেন্ট দশা হচ্ছে বুধের দশা। তাহলে বুধের দশা, এই বুধের দশা নিয়ে যখন আমরা বলবো তখন আমাদেরকে আরেকটা সূত্র একটু দেখতে হবে। এইটা আমরা দেখবো। এই 8 নম্বর সূত্রে বলা হচ্ছে যে যদি কেন্দ্র অধিপতির দশা এইটা হয় তাহলে এই নেটিভকে, এই জাতককে তার নিজের এফোর্ট, নিজের চেষ্টা সেই অনুযায়ী দাঁড়াতে হবে। ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেট অর্থাৎ শুভ গ্রহদের দশা এখানে হচ্ছে গিয়ে ভালো রেজাল্ট দেবে। আর ন্যাচারাল বেনিফিক প্ল্যানেটদের থেকে, ন্যাচারাল বেনিফিক অর্থাৎ শুভ গ্রহের যেরকম দশা হবে তার থেকে অশুভ গ্রহের দশা সেটা হচ্ছে গিয়ে বেশি শুভ হবে। তাহলে এখানে বুধকে আমরা ন্যাচারাল বেনিফিক বা ম্যালিফিক না দেখে এটা কি অবস্থায় আছে সেটাকে দেখি। অর্থাৎ বুধের দিকে কোন গ্রহ আসছে। তাহলে বুধের ঠিক সামনে কেতু রয়েছে 7 ডিগ্রিতে, কেতু বুধের দিকে মুভ করছে। বুধের ডিগ্রি সেটা হচ্ছে 2 ডিগ্রি 44 মিনিট। তাহলে এখানে আমরা ধরে নিতে পারি যে বুধের দশাটা সেটা হচ্ছে গিয়ে মোটামুটি বেটার যাবে, কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে। একই গ্রহের দশা এবং অন্তর্দশা যদি চলে সেই ক্ষেত্রে ক্ষেত্র বা অধিপতিত্ব সেই ভাবগুলোর রেজাল্ট আমরা আশা করতে পারি। তাহলে বুধের দশা, বুধের অন্তর্দশা এই সময় আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট আমরা আশা করতে পারবো। এখানে আরেকটা রুল রয়েছে, একই গ্রহের দশা এবং অন্তর্দশা সেটা যে বিরাট সুফলদায়ক হয় তা হয় না। একই গ্রহের যদি দশা এবং অন্তর্দশা চলে তাহলে ট্রানজিট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তাহলে এই সময়, এই যে বর্তমান সময়টা চলছে এটাকে আমরা আরেকটু ডিভাইড করি। আচ্ছা, একটা জিনিস বলুন, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে এই দশাটা শুরু হচ্ছে 1/8/2023 থেকে।
তাহলে বুধ বুধ বুধ। তাহলে 1/8/2023 এই সময়টা থেকে ব্যবসায়িক ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে বা পেশার ক্ষেত্রে একটা পরিবর্তন, সেটা আমরা এক্সপেক্ট করতে পারবো। শনি বৃহস্পতি রাহুতে যে ক্ষয় ক্ষতি লস ইত্যাদি ইত্যাদি দিয়েছে, যেহেতু রাহুর প্রত্যন্তর দশা এবং রাহু 8th হাউসে রয়েছে, তাহলে এই রাহু এখানে কিছু লোন সেটাকে ইন্ডিকেট করতে পারে। রাহু রাহু 8th হাউসে রয়েছে, শনি বৃহস্পতি রাহু এই দশাটা, এই দশাটাতে বৃহস্পতি সে লগ্নপতি, তাহলে হেলথ ওরিয়েন্টেড কিছু ব্যাপার, এবং রাহু সে অষ্টমে রয়েছে, তাহলে শরীরের দিক থেকে কিছু স্ট্রেস, পরিবারের দিক থেকে কিছু সমস্যা, পরিবারের থেকে একটা ডিটাচমেন্টের টেন্ডেন্সি, কিছু একটা এমন ঘটনা যার কারণে মনে হতে পারে যে পরিবারের লোকগুলো জ্বালিয়ে মারবে, পরিবারের লোকগুলোর সঙ্গে আমার ঠিক বনছে না, এরকম সিচুয়েশন এইটা হচ্ছে কি দেখতে পাওয়া যাবে। পরিবারকে কেন আমরা ইনক্লুড করলাম? কারণ বৃহস্পতির অন্তর্দশা, এইখানে বৃহস্পতি হচ্ছে কি চতুর্থপতিও। কিন্তু আলটিমেটলি ঘটনাটা কি ঘটবে? এখানে শনি 2 আর 3কে সিগনিফাই করছে, দুইতে শনি বসে আছে। তবে শনি হচ্ছে এখানে সেকেন্ড হাউসের মুখ্য কারক বা পরিচালক গ্রহ। তাহলে এখানে শনি যখন দ্বিতীয় ভাবে বসে আছে এবং শনির মহাদশায় পরিবার পরিজন আত্মীয় কুটুম্ব এদের সঙ্গে গন্ডগোল হতে পারে, কিন্তু ডিটাচমেন্ট হবে না, কারণ দ্বিতীয় ভাবে শনি বলবান হয়ে বসে আছে। তাহলে এইখানে এই যে শনির দশা, বৃহস্পতির অন্তর্দশা, রাহুর প্রত্যন্তর দশা, তাহলে এইটা চলেছে 15/3/2023 পর্যন্ত, এবং 23 থেকে 1/8/2023 পর্যন্ত, মানে মোটামুটি 4.5 মাসের একটা টেনিওর। তাহলে এই সময়টাতে কিছু পারিবারিক গন্ডগোল হওয়ার কথা, কিছু ঋণ কিংবা কিছু টাকা ব্লক হয়ে যাওয়া, যে টাকাটা সহজে উদ্ধার করা যাবে না, এটার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে কি রয়েছে? তার সঙ্গে আহ কিছু আঘাত প্রাপ্তি, চোট আঘাত সমস্যা এগুলো। এবং যদি আঘাত প্রাপ্তি হয় তাহলে বুকে কাঁধে চেস্টে, চেস্ট ইনফেকশন, বুকে বক্ষপীড়া, ঠান্ডা লাগা, কষ্ট হওয়া, এগুলোর সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে কি হতে পারে? ব্লাড রিলেটেড কিছু সমস্যা সেটা হতে পারে। আর কি হতে পারে? হাতে আঘাত লাগতে পারে। তাহলে এইগুলো হচ্ছে গিয়ে পাস্ট ইভেন্টস, শনি বৃহস্পতি রাহুতে এইগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যাই হোক না কেন, ব্যাপারটা সর্বনাশা হবে না, অর্থাৎ যাই হোক না কেন সেটাকে ওভারকাম করা যাবে। তার মধ্যে শনির দশা বৃহস্পতির অন্তর্দশা, সেটা হচ্ছে গিয়ে মানসিক দিক থেকে একদম চরম অশান্তিতে ঠেলে নিয়ে যাবে, সেটা কিন্তু হবে না। কিন্তু রাহুর প্রত্যন্তর দশা এটা কিন্তু স্ট্রেস ক্রিয়েট করবে। এবং এই টাইমটাতে এই যে রাহুর প্রত্যন্তর দশা, এই সময় জ্যোতিষ করার খুব ইচ্ছে, খুব আগ্রহ, কিন্তু কনসেন্ট্রেশনের অভাব, এটা দেখতে পাওয়া যাবে। এবার কতটা ঠিক হলো কতটা ভুল হলো, এইটা হচ্ছে গিয়ে আমাদের জাতক বলবেন। এটা একদম ঠিক বলেছেন। তাহলে আহ এইটুকু জায়গা কি আমরা বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এরপরে আমরা আরেকটুখানি আসি, আমি ট্রানজিটটাতেও আসবো। তাহলে এবার হচ্ছে কি, এখন প্রেজেন্ট প্রত্যন্তর দশা হচ্ছে বুধ বুধ রবি। তাহলে বুধের দশা, বুধের অন্তর্দশা, বেশিরভাগ ক্ষেত্রে একই গ্রহের দশা অন্তর্দশা সেটা নিষ্ফলা হয়, অথবা ট্রানজিট খুব বেশি এফেক্ট দেয়, গোচরের ফল খুব বেশি আর কি ইন্ডিকেট করে, প্রভাব বিস্তার করে। তাহলে এবার ট্রানজিটটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে, ট্রানজিট থাক ট্রানজিটের মতো। তাহলে বুধ বুধ রবিতে কি হতে পারে? বুধ হচ্ছে সপ্তমপতি, তার সঙ্গে হচ্ছে গিয়ে দশমপতি, রবি হচ্ছে নবমপতি। তাহলে নবমপতির প্রত্যন্তর দশা, এটা 19/6/2024 থেকে শুরু হয়েছে, মানে 7 দিন ধরে, 2/8/2024 পর্যন্ত। তাহলে এই সময় নবমপতির অন্তর্দশা, এই সময় কিছু প্রফেশনাল ফিল্ডের ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। যদি জাতক চাকরি করেন তাহলে চাকরির ক্ষেত্রে প্রবলেম আসবে, আর যদি জাতক ব্যবসা করেন তাহলে ব্যবসার ক্ষেত্রে কিছু বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। এটাই খুবই অল্প দিন, মাত্র 6 দিন না 7 দিন হয়েছে, 8 দিন হয়েছে। ব্যবসার ক্ষেত্রে কিছু এদিক ওদিক কথাবার্তা এগোচ্ছে।
কিছু কিছু অল্প বিস্তর কথাবার্তা এগোচ্ছে, মনে হতে পারে যে একটু যেন ভাগ্য সাপোর্ট দিচ্ছে। আর যদি এই জাতক চাকরি করেন, তাহলে চাকরির ক্ষেত্রে কিন্তু প্রেশার আসবে। কেন প্রেশার আসবে? কারণ এখানে হচ্ছে রবি নবমপতি, দশমের দ্বাদশ। তাহলে কর্মক্ষেত্রের জন্য চাকরি, স্পেশালি চাকরি সেই ক্ষেত্রে এই দশা খুব এফেক্টিভ, খুব শুভ হবে না। কিন্তু খুব শুভ যদি বা না হয়, তাহলেও কিন্তু ভয়ঙ্কর কিছু হবে না। কেন ভয়ঙ্কর কিছু হবে না? কারণ আমরা প্রথমেই বলেছি যে আহ যদি দশাপতি সাপোর্টিভ হয়, তাহলে হচ্ছে গিয়ে অন্তর্দশা খারাপ হলেও সেখানে ভয়ঙ্কর কিছু হবে না। আচ্ছা, আর একটু এগোবার আগে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি। কালকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি। তো এরকম স্বপ্ন আমি খুব স্বপ্ন দেখি, মানে প্রচুর স্বপ্ন দেখি, ভালো খারাপ বাজে উল্টোপাল্টা নানান রকম স্বপ্ন দেখি। কিন্তু কালকের মতন অসাধারণ স্বপ্ন সেটা আমি কোনোদিন দেখিনি। তো কালকে আমি দেখলাম যে আমি গাড়ি করে যাচ্ছি। এটা খুব ইন্টারেস্টিং, গাড়ি করে যাচ্ছি। তো যেতে যেতে হঠাৎ আবার মনে হচ্ছে যে আমার গাড়িটাতে কিছু একটা প্রবলেম হচ্ছে, ব্রেক ধরছে না বা কিছু একটা। এই প্রবলেমটা আমার যতদূর সম্ভব যে ব্রেকটা প্রপার ওয়েতে ধরছে না। তো এমন সময় আমি আইডেন্টিফাই করলাম যে একটা ওই ডাম্পার, ডাম্পার মানে ওই বড় বড় লরি টাইপের বিশাল বড় একটা, সেটা আমার দিকে আসছে এবং মুখোমুখি। তো আমি আর কি তখন কি করলাম, তখন উল্টো দিকে মুভ করলাম, মানে গাড়িটাকে একদম ইউটার্ন নিয়ে ঘোরাবো। তো আমি ইউটার্ন নেওয়ার জন্য খুব চেষ্টা করছি, কিন্তু গাড়িটা হচ্ছে ডাম্পারটার মুখোমুখি হয়ে আমি আর পারলাম না ইউটার্ন নিতে। ততক্ষণে সে আমাকে ধরে নিয়েছে। এবার আমি দেখতে পাচ্ছি যে গাড়িটা হয়ে যাচ্ছে, গাড়িটা হচ্ছে গিয়ে আমার গাড়িটা না দুমড়ে যাচ্ছে। তো দুমড়ে গাড়িটা যেতে যেতে আহ একটা জায়গায় ডাম্পারটাও ব্রেক করছে, মানে ডাম্পারটা চেষ্টা করছে যাতে আমার গাড়িটা বাঁচে। কিন্তু ওর তো স্পিডে ছিল, ও আর কতটা করবে। তো এই করতে করতে আমি দেখলাম যে আমার দিকটা দমড়ায়নি, কিন্তু আমার কাছাকাছি গাড়িটা অনেক কুচকে গেছে, প্রায় হাফ হয়ে গেছে। কিন্তু আমি যে দিকটাতে, সেই দিকটাতে ওই প্রেশারটা ওরকম আসেনি। আর অদ্ভুত ব্যাপার, আমার সেরকম বিরাট কোনো ব্যথাও লাগেনি। তো আমি মোটামুটি সুস্থই আছি আমি, মানে গাড়িটা দুমড়ে গেছে দেখতে পাচ্ছি, কিন্তু আমার কোনো রকম কোনো আঘাত লেগেছে আমি ফিল করতে পারছি না। মানে বিন্দু মাত্র আঘাত আমি ফিল করতে পারছি না। কিন্তু আমি যখন বেরোতে চেষ্টা করছি, তো দরজাটা আর কি আটকে গেছে, বেরোতে পারছি না। তো বাইরে কিছু লোকজন আস্তে আস্তে জড়ো হয়েছে, ডাম্পারটা থেকেও লোকজন বেরিয়েছে। তো ডাম্পারটা লোকজনের মুখগুলো একটু শুকনো শুকনো। এবার ওরা কায়দা কানুন করে দরজাটা খুলেছে। দরজা খুলে আমি তো দিব্যি সুস্থ আছি, আমি বেরোবো। এবার ওরা বলছে যে একদম ধাক্কা লাগার সাথে সাথেই মরে গেছে, স্পটে ডেড হয়ে গেছে। এবার আমি দেখছি আমি জ্যান্ত আছি, কিন্তু সবাই বলছে স্পটেই ডেড হয়ে গেছে, মরে গেছে। এবার আমি ভাবছি আমি কি বেঁচে আছি না মরে গেছি। তো এবং আমি রিয়েলাইজ করছি কোনো পরিবর্তন হয়নি। এবার সবাই যখন বলছে মরে গেছি, তার মানে হচ্ছে কি মরে যাওয়াটাই উচিত। কিন্তু অদ্ভুত ভাবে কোন রকম কোনো ফিলিংস নেই, কোন রকম কোনো পরিবর্তন নেই। একদম যেন আহ আমি যেন আমার শরীরের মধ্যেই আছি। এবং আহ আমি রিয়েলাইজ করলাম যে আমি ওখানে আমার মৃত্যু হয়েছে। কিন্তু হচ্ছে গিয়ে কোন রকম কোনো ফিলিংস নেই, মানে কিছু হারানোর ভয় নেই, কোন রকম কোনো আহ প্রত্যাশা নেই। যেমন ন্যাচারাল চলছিল এক্স্যাক্টলি সেরকম। তো এইটা আমার আর কি মানে ভীষণ ভালো লেগেছে। এই টোটাল সেট আপটা বা টোটাল অনুভূতিটা, সেটা ভীষণ ভালো লেগেছে। এবং তারপরে আমি আর ঘুমোইও নি, বেশ উত্তেজিত হয়ে উঠে পড়েছি। আহ এবং বিষয়টা নিয়ে অনেকক্ষণ ভেবেছি, দু চারজনের সঙ্গে কথাও বলেছি। কিন্তু উম, কেউ আর কি সদুত্তর দিতে পারেনি। তো একজন বলেছেন এটা একটা ইন্ডিকেশন যে এটা আহ কোনো এনার্জি, কোনো কিছু অ্যাচিভ করবার হতে পারে, যে সামনের দিকে কিছু ভালো আসছে তার একটা ইন্ডিকেশন হতে পারে। তো বাকিরা সেরকম কোনো সদুত্তর দিতে পারেনি। আমিও আর কি আহ মরে যাওয়ার স্বপ্ন তো এর আগেও আমি দেখেছি, সেটাতে কোনো নয়। কিন্তু এইরকম মানে একটা গুড ফিলিংস, এইটা হচ্ছে গিয়ে আমি এই প্রথমবার পেলাম। এরকম কখনো এর আগে হয়নি। তো এই আর কি। তো ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং এবং থ্রিলিং একটা অনুভূতি।
আচ্ছা, 10 মিনিট পরে আমাদের মিটিং স্টপ হয়ে যাবে। তো আমরা, স্যার, হ্যাঁ বলুন। স্যার আপনি তো জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অনেককে নিয়ে প্ল্যান করতো কলেজ স্ট্রিটের ওখানে একটা বাড়িতে। হ্যাঁ, হ্যাঁ। তো যাদেরকে নিয়ে উনি করতেন তাদেরকে বলে গেছিলেন আমার মৃত্যুর পরে তোরা কিন্তু আমায় ডাকবি। হুম, তো তারা ডেকেও ছিল। মাঝে একটা সময় বিভূতিভূষণও যুক্ত হুম। হয়েছিলেন। তারপর হ্যাঁ, ওনাকে যখন প্ল্যান চেয়ে ডাকা হয় তখন উনি কিন্তু আপনার অনুভূতির কথাই বলেছিলেন। তোরা মৃত্যুকে নিয়ে ভয় পাইস? মৃত্যু তো একদম ভয়ের কোনো ব্যাপারই না। তোরা বুঝতেই পারবি না, মানুষ যখন জন্মায় যেমন অনুভূতি নেই, আস্তে আস্তে মায়ের দুধ দুধ খাচ্ছে, এর তার কোলে উঠছে, বাবা পিটাচ্ছে, বুঝতে পারে আমি একটা মানুষ, আমি সমাজের মধ্যে থেকে বড় হচ্ছি। ঠিক মৃত্যুর নাকি স্যার ওরকম, যে মৃত্যুর আগে সে বোঝে না, এবং মৃত্যুর পরবর্তী মরণের পরে যে বইটা স্বামী অভেদানন্দের বইটা আছে, হুম, হুম। তাতে আমি পড়েছি, মানে সে বুঝতে পারে না, সে ডাকে। শ্মশান পর্যন্ত বডির সঙ্গে পাখির মতো একরকম উড়ে উড়ে যায়, এক পা হাঁটতে যায় 10 পা এগিয়ে যায়, একটু জাম দিতে গেলে গাছের পর উঠে যায়, মানে হালকা এবং সূক্ষ্ম আচ্ছা, কুয়াশার মতো, এবং মানে চ্যাটচ্যাটে আঠার মতো নাকি এরকম একটা ব্যাপারটা আর কি অস্তিত্বটা। কিন্তু সেটা মহাপুরুষ ছাড়া বা যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত তারা ছাড়া কেউ দেখতে পায় না। তো আপনার যে অনুভূতিটা আপনি বললেন, আপনি কিন্তু অনেক কিছু দেখে নিয়েছেন, কিন্তু আমি আবার উল্টো বলবো, আপনি সাবধানে থাকুন। কেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘাটশিলাতে উনি মারা যাওয়ার 4-5 দিন আগে ডেড বডি দেখেছেন নিজের শ্মশানের মধ্যে। তারপরে কেমন একটা উনি হয়ে যান, কিছুদিন পর রোগে ভুগে মরে যায়। তো হ্যাঁ, সব দিকে আছে, পাওয়ার অ্যাচিভ করার ব্যাপারটা আছে, কিন্তু আমার মনে হচ্ছে আপনি একটু কেয়ারফুল থাকুন। কারণ আপনার অনেক শত্রু আছে আমি জানি, আপনিও জানেন। সে তো তো থ্যাংক আছে, ইউ স্যার। এফেক্টিভ থ্যাংক শত্রু। ইউ স্যার। তো যাই হোক, হ্যাঁ, পেশাগত। থ্রিলিং হ্যাঁ, ব্যাপারটা, তো আমার খুব আনন্দ হয়েছে। আর মরে যাওয়া নিয়ে আমার কোনো চাপ নেই। মরে যেতে গেলে তো আমি খুব খুশিই হব। কারণ আমার মরে যাওয়া নিয়ে একটা আর কি ফ্যাসিনেশন আছে। আমি যেন সব দাঁত নিয়ে মরতে পারি। তো মানে সুস্থ অবস্থা তাই তো, হ্যাঁ, রোগে ভোগে নয়। সুস্থ হলে অসুবিধা নেই, কিন্তু দাঁতগুলো যেন থাকে। আমার ফ্যাসিনেশন জন্য ইলেকট্রিক চুলিতে না দেওয়া হয়, কাঠে করা হয়, ওই দম বন্ধ করা পরিবেশ সহ্য করতে পারবো না। এই প্রসঙ্গে একটা কথা বলবো। হুম। তো আহ, আমার বাবার ইচ্ছে ছিল যে কাঠে পোড়ানো হবে তাকে। এবং যেদিনকে বাবা মারা গেলেন, কাঠে পোড়ানো তো এখন মানুষজনের পক্ষে পোড়ানো মুশকিল, খুবই টাফ, লোক পাওয়া যায় না। তো যেদিনকে উনি মারা গেলেন, অদ্ভুতভাবে সেই দিনকে বড়নগর যে শ্মশান ঘাট, সেখানে কাঠের ইলেকট্রিক চুল্লি মেনটেনেন্সের জন্য পুরো বন্ধ, বা একটা বন্ধ, এরকম একটা কিছু, বা পুরোটাই সম্ভবত বন্ধ। এবং আমরা বাধ্য হলাম যে কাঠের চুল্লিতেই পোড়াতে ভদ্রলোককে। হুম। আর আরেকটা অদ্ভুত ঘটনা হচ্ছে গিয়ে, ওই দিনকে কোনো ডোম ছিল না। ফলে আমাদের নিজেদেরকে পোড়াতে হয়েছে। এবং মানে আমি, যে সব দাহ আগেকার দিনের মানুষরা করতো, আমি পারি ব্যাপারটা। তো আমি হচ্ছে গিয়ে নিজের হাতে বাবার দেহের আর কি মানে সৎকার করেছি। এই অনুভূতি খুব কম লোকের হয়েছে। হুম। হ্যাঁ স্যার, আপনি তো আনস্কিল্ড, আপনি করলেন কি করে এই কাজটা? কোনটা? না, আমি মানে তো এইভাবে। প্রচুর শ্মশানে গিয়েছি, প্রচুর সময় ডোমেদের সঙ্গে দেখেছি, ওই বাঁশ দিয়ে ঠেলেছি ওদের সাথে। মানে ওই বাঁশ দিয়ে ঠেলে ঠেলে যে ব্যাপারটাকে গুটিয়ে একটা জায়গায় করে পোড়ানো হয়, আমি আনস্কিল্ড হলেও আমি ব্যাপারটা রপ্ত করেছি, পারি আমি। মানে মেনলি কোমরের জায়গাটা দাহ করা হয় আগে, মাঝের কোমরটাকে দাহ জায়গাটা করা হবে, আর দুদিক দিয়ে বাঁশ দিয়ে আস্তে আস্তে ঠেলে হ্যাঁ ঠেলে হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসা হবে। এবার একদম একদম। ওদের একজন ছিল, এবং ওরা গাইড করেছিল। ওরা আর কি বলেছিল যে উম, আপনাদেরকেও সঙ্গে থাকতে হবে। এবং সেখানে আমি পুরোপুরি ছিলাম। হুম। আর যাই হোক, এই আর কি, এটা আর কি মানে একটা, মানে মানুষের ইচ্ছে যে মৃত্যুর পরেও কার্যকরী থাকে, সেটা হচ্ছে গিয়ে ভীষণ ভাবে আমি ওটা ফিল করেছি ওদিনকে। এবং আরো একটা জিনিস আমি ফিল করেছি, যে উনি আমাকে কি লেভেলের ভালোবাসতেন, যে আমার হাত ছাড়া, মানে আমার হাতে আর কি এই ঘটনাটা ঘটলো। আরো এই সেম জিনিসটা আমি ফিল করেছি আমাদের যে মন্দিরের শিবলিঙ্গটা প্রতিষ্ঠা হয়েছে না, তার ঠিক দুদিন আগে আমরা যে বেদিটা তৈরি করা হয়েছে, সেই বেদিটা বসানোর উপযুক্ত নয়। মিস্ত্রি দিয়ে প্রচুর টাকা খরচা করে বেদিটা তৈরি করা হয়েছে শিব ঠাকুরের জন্য, কিন্তু সেই বেদিটাতে শিবলিঙ্গকে বসানো যাবে না, মানে বসানো সম্ভবই না। তো সেইটাকে বাদ দিয়ে রাস্তায় রেখে আমরা আরেকটা বেদি বানিয়েছি। সেই বেদিটা আমি নিজে বানিয়েছি, আমি আর অরিন্দম সাপোর্ট করেছে।
এবার সেই বেদিটা আমাদের মানে আমার হাতে কি করে ফিনিশিং আসবে? এটা তো পসিবল না। আমি কি মিস্ত্রি নাকি? বা আমি আমি কাটতে পারি, আমার কাছে মেশিন আছে, কিন্তু নিখুঁত ফিনিশিং মানে যেন মিস্ত্রিরা কাটছে। মানে আমি আর অরিন্দম দুজনে অবাক যে কি করে এরকম ফিনিশিং হচ্ছে। মানে কাটছি না, একদম টেরা বেঁকা কিচ্ছু নেই, একদম লাইনে কাটা হচ্ছে, যেন আমার হাতটা ধরে কেউ কাটাচ্ছে। হুম। মানে পুরো অসম্ভব কাজ। এবং সেইটার হ্যাঁ, যে শিবলিঙ্গের বেদিটা তৈরি হয়েছে, সেই বেদিটা দেখে কেউ বলবে না যে এটা মিস্ত্রিরা করেনি। হুম। মানে স্যার কোনো একটা শক্তি কাজ করছে স্যার। আপনি দেখুন মেসোমশাইকে আপনি দাহ করলেন নিজের হাতে, কয়েক লাখ মানুষের মধ্যে এরকম সুযোগ আছে যে নিজের বাবাকে নিজের হাতে দাহ করছে। হ্যাঁ, এই বেদির ব্যাপারটা বললেন, একটা ক্ষমতা আছে উপর থেকে, আপনার উপর আছে, নাহলে হ্যাঁ। সম্ভব নয় সব। এবং সত্যি মানে অদ্ভুত। যেদিনকে ওই 10 মহাবিদ্যার হোম হচ্ছিল, হ্যাঁ, তো ওই দিনকে আমি তো হোম করছিলাম। এবার এত ধোঁয়া, সেই ধোঁয়াতে হচ্ছে কি ঠাকুর মশাই যারা রেগুলার পুজো করে হোম করে, তারা ঘর থেকে পালিয়ে গেছে, একদম ঘর থেকে বেরিয়ে গেছে হোম চলাকালীন। সেইখানে একটা ছোট্ট বাচ্চা, বছর 7-8 এরকম একটা বয়সে, 8-9 বছরের বাচ্চা, সে কন্টিনিউয়াসলি আমার পাশে বসে থাকলো। তার হোমের ওই আগুন, ওই তাপে কোন রকম কোনো রিয়াকশন নেই। আমার খুব কষ্ট হচ্ছিল, ঘামে প্রচন্ড গা থেকে দরদর করে জল বেরোচ্ছিল, কিন্তু তার কোনো রিয়াকশন নেই, সে ওইখানেই বসে রইলো, কন্টিনিউয়াসলি আমার হাতে বেলপাতাগুলো দিয়ে গেল। মানে স্পিরিচুয়াল পাওয়ার না থাকলে পরে এটা হয় না। আর আমি এটা বুঝতে পারছিলাম যে হোম করার সময় প্রচন্ড বিভিন্ন দিক থেকে সমস্যা আসছে, বাধা আসছে, বোঝা যাচ্ছে, মানে রীতিমতো বোঝা যাচ্ছে যে প্রবলেম হচ্ছে, কিন্তু আলটিমেটলি ব্যাপারটা কমপ্লিট হলো। তো যাই হোক, আমাদের আমরা আবার চলে আসি আমাদের ইয়েতে। এটা শেয়ার না করলে আর কি পেট গুড়গুড় করতো। একটু পরে এটা অফ হয়ে যাবে আপনাদের দিক থেকে, আমি আবার জয়েন করে যাব। আপনাদের দিক থেকে বোধহয় খোলাই থাকবে, বাট আমাদের দিক থেকে অফ হয়ে যাবে। তখন আমি আরেকবার জয়েন করে গেলে আবার ঠিকঠাক হয়ে যাবে। তো এবার আমাদের বুধের দশা, বুধের অন্তর্দশা, রবির মহাদশা। তাহলে এই যে বুধের দশা, বুধের অন্তর্দশা, আমরা যদি ভাবি যে এই সময় হিউজ ডেভেলপমেন্ট হবে, কারণ বুধ ওনার দশমপতি দ্বিতীয় আছে, ডেভেলপমেন্ট তো হওয়া উচিত। কিন্তু দশা অন্তর্দশা যদি সেম গ্রহের থাকে, তাহলে ট্রানজিট আমাকে দেখতে হবে। তাহলে ট্রানজিটটা লক্ষ্য করুন, এইখানে ডেভেলপমেন্ট দেওয়ার মতন গ্রহ, সেখানে হচ্ছে কি শুক্রকে আমরা ধরতে পারি। শুক্র অল্প সময়ের জন্য এখন ওনার 7th হাউসে রয়েছে, লগ্নের 7th হাউসে, এবং চন্দ্রের 7th-এ ঢুকবে। চন্দ্রের 7th হাউসে রাহু রয়েছে। এইখানে শুক্র ঢুকে কিছু কানেকশন দিলেও খুব পজিটিভ কানেকশন দিতে পারবে না। বৃহস্পতি 6th হাউসে রয়েছে। বৃহস্পতি আপনারা দেখুন বৃষতে রয়েছে, এখানে বৃহস্পতি রয়েছে, আপনারা জানেন। শুক্র এখানে ঢুকবে, ঢুকে যে বিরাট কিছু দেবে সত্যি সত্যি দিতে পারবে না। বাট শুক্র যখন এই ঘরটাতে ঢুকবে, তখন কিন্তু বেনিফিট আমরা কিছু পাবো। আর বৃহস্পতি যখন এই ঘরটাতে ঢুকবে, তখন আমরা কিছু বেনিফিট পাবো। এই রাহু এখন ভীষণ অ্যাক্টিভ। রাহু চেষ্টা করবে কিছু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তৈরি করে দিতে, যাতে ওনার যে রিকোয়ারমেন্ট, ওনার যে ডিমান্ড, যে কাজ, যে কাজের অর্ডার গুলো আসছে বা যে কাজকর্মগুলো হওয়ার কথা, সেই কাজকর্মগুলোর জন্য যে টাকা, সেইটার একটা অভাব তৈরি করবে। যে ওনার মনে হবে যে হাতে কিছু টাকা থাকলে আমি কাজটা করতে পারতাম। এবং খুব চেষ্টা করবে রাহু যাতে ওনাকে মার্কেট থেকে বা অন্য কোনো জায়গা থেকে কিছু আর্নিং বাড়াতে হয়। এই চেষ্টাটা কিন্তু রাহু করবে। এবং যেই মুহূর্তে শুক্র এই ঘরটাতে ঢুকবে, তখন এইটা কিছু টাকা পয়সা, এইটা আসবার একটা সম্ভাবনা রয়েছে। এবং এই টাকা পয়সা কোনো ফাইন্যান্স, কোনো এক্সটার্নাল সোর্স, সেখান থেকে আসার সম্ভাবনা বাড়বে। তাহলে 7ই জুলাইয়ের পরে কিছু টাকা পয়সা হাতে আসার একটা সংযোগ রয়েছে। এবং এই সংযোগের বা প্রয়োজনীয়তা, এটা কিন্তু রাহু ক্রিয়েট করার চেষ্টা করবে যে দরকার। এবার জাতক আমাদের বলবেন যে ঠিক হলো না ভুল হলো। এটা মানে ম্যাক্সিমামটাই আপনার ঠিকঠাক চলছে। কোনটা ভুল হলো সেটা তাহলে একটু বলে দিন। ভুল কিছুই দেখছি না।